মানব মন একটি জটিল ক্ষেত্র। প্রতিনিয়ত এখানে চলতে থাকে নানান সংকট মোকাবেলার চ্যালেঞ্জ। অনাদিকাল থেকে আজ পর্যন্ত বিশেষজ্ঞগণ মন নিয়ে অনেক গবেষণা করেছেন, কিন্তু রহস্যের কুলকিনারা এখনো আসেনি। তারপরও গবেষণায় অনেক কিছু বেরিয়ে এসেছে। মানব মন, সেখান থেকে মানুষের ব্যক্তিত্ব, এই সব কিছু নিয়ে গবেষকগণ আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ দিক যেটি এসেছে সেটি হচ্ছে অটিজম, যেটি একটি অত্যন্ত সংকটময় মনোজাগতিক অবস্থা। সুপ্রিয় দর্শক, আজ প্রমিসেস জানতে চাই এর এই পর্বে আমরা অটিজম নিয়ে কথা বলবো। আজকের বিষয়টির নাম আমরা রেখেছি মনোজগতের সংকট, অটিজম ও সামাজিক চ্যালেঞ্জ। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে নিয়ে এসেছি একজন বিশেষ ব্যক্তিত্বকে। তিনি হচ্ছেন স্কোয়াড্রন লিডার শামস জামান। তিনি অবসরপ্রাপ্ত ফাউন্ডার প্রেসিডেন্ট আলোকিত পথের। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসতে পেরে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে আমরা আসলে এই প্ল্যাটফর্মে আগেও পেয়েছি এবং কথা বলেছি অটিজম নিয়ে। আপনার অনেক দিনের কাজ আছে, দীর্ঘ সময় আপনি অটিজম নিয়ে কাজ করেছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে আসলে আমরা জানবো অনেক কিছু। শুরুতেই একটু অটিজম সম্পর্কে যদি আমাদেরকে আরেকটু আলোকিত করেন, যে এই বিষয়টি আসলে কি, কিভাবে আমরা চিহ্নিত করব অটিজমকে এবং বিস্তারিত। অনেক অনেক ধন্যবাদ। আসলে অটিজম খুব বিশাল একটা ব্যাপার, বাট খুব সহজে যদি আমরা বলতে চাই যে অটিজম কি, এটা মানসিক বিকাশ জনিত একটা সমস্যা বা একটা রোগ। আচ্ছা, দেখা গেল যে কোন একটা ছোট বাচ্চার কথাই বলি, সে একটা বয়সে হামাগুড়ি দিবে, তারপরের বয়সে সে হাঁটাচলা করবে, তারপর পরের বয়সে তার বন্ধু বান্ধব বা তার বয়সী বাচ্চাদের সাথে একটা ইন্টারেকশনে সে জড়াবে। বাট খুব ছোটবেলাতেই দেখা যায় যে যে জিনিসগুলি খুবই স্বাভাবিক, যে জিনিসগুলি ওই বয়সে একটা বাচ্চার করার কথা, বাট কোনো সন্তান বা কোনো শিশু সেই কাজটা করছে না। যেমন যদি আমরা একটু অন্যভাবে উদাহরণ দিই, যে এই টেবিলের উপরে এই চায়ের কাপটা থাকা উচিত, বাট আপনি যদি দেখেন চায়ের কাপটা এই টেবিলের উপর নেই, ফ্লোরে আছে, এই ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। ঠিক শিশুরও বা অটিজমে আক্রান্ত যে কোনো শিশুরই ঠিক স্বাভাবিকতাটা আমরা দেখতে পারি না বা আমরা দেখি না। দেখা গেছে একটা শিশু কত বছর বয়সে কথা বলতে পারে, বাবা মা 4 মাস 5 মাস পর সে কিন্তু আস্তে আস্তে তার বাবাকে চিনে, বাবাকে ডাকে, মাকে ডাকে, এক ধরনের আদো কণ্ঠে তাদের সাথে ইন্টারেক্টেড হয়। বাট একটা অটিজমে আক্রান্ত একটা শিশু ঠিক সেই বয়সে তার যে আচরণটা করার কথা সেটা সে করতে পারছে না, বিকজ তার মানসিক যে বিকাশটা, যে সময় যে বিকাশটা হওয়ার কথা সেটা তার হচ্ছে না। তো এই রোগটা যেমন মানসিকের সাথে স্নায়বিকও বলা যায়। আমরা তখন থেকে বুঝতে পারি যে আমার সন্তানটা আর 10টা সন্তানের মতো একরকম নয়, কোনো না কোনোভাবে সে একটু ভিন্ন রকম, স্বাভাবিক নয়। অটিজমের অনেকগুলি শাখা আছে, সিমটমসগুলি ভিন্ন। কারো বেলায় আছে যে আন্ডারস্ট্যান্ডিং বা এটাকে আমরা বলি ডেভেলপমেন্টাল ডিলে, মানে এই বয়সে সে বাবা মা বলার কথা, এই বয়সে তার হাঁটার কথা, এই বয়সে তার অঙ্কটা পারার কথা, 2+2 করলে 4 হবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা গেছে তার বয়সী একটা সন্তানের কাছ থেকে সে অনেকখানি পিছিয়ে আছে। দ্যাট ইজ আ ডেভেলপমেন্টাল ডিলে বলি। মানসিক বিকাশের যে উন্নয়নটা দরকার সেটা সময় উপযোগী না। আবার দেখা গেছে আরেকজন শিশুর, এটাকে আমরা বলি রিপিটেডলি বিহেভিয়ার। অনেক অটিজমে আক্রান্ত সন্তান আছে যারা একই কাজ বারবার করছে। যেমন একটা স্বাভাবিক শিশু একটা সময় সে গোসল করবে, নিজের ড্রেসটা নিজে পরবে, সে পারছে না। এটাও কিন্তু আরেক ধরনের সিমটম অটিজমে। বাট যদি খুবই সংক্ষিপ্ত আকারে যদি আমরা এটাকে ফোকাস করি, সেটা হচ্ছে যে অন্য বাচ্চারা যেই বয়সে ঠিক যেই কাজটা করতে পারছে, সে হয়তোবা একই কাজটা তাদের মতো করতে পারছে না। আচ্ছা, কিছু ডিলে হয়, সেখানে একটু বলছেন যে মানসিক বিকাশের
ক্ষেত্রে কোনো না কোনো অসুবিধা হয় যে কারণে এই ডিলেটা হয় এবং সেই সময়ের কাজগুলো সে তখন করতে পারছে না। জি, তাই তো? আপনি কিছু সিমটমের কথাও বলেছেন জি, যে এই কি দেখলে বোঝা যাবে যে সেখানে অটিজম আছে, কিছু রিপিটেড বিহেভিয়ার থাকতে পারে, জি। এমনটা বলেছেন। আচ্ছা, আর মানে কোনো স্পেসিফিক কিছু সিমটমেটিক কোনো কিছু কি বলবেন আমাদের, যে আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে অটিজম আছে বা আমাদের সাহায্য দরকার? বেসিক্যালি ম্যাক্সিমাম বাবা মা অল্প বয়সে যখন সন্তানের মাঝে অটিজমের সিমটমস থাকার পরও বুঝতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সামাজিক একটা দালাইমা বা সামাজিক একটা লিমিটেশনস আছে। যেমন এই বাচ্চাটা ঠিক এই বয়সে বাবা মা বলা উচিত, সে বলছে না। আচ্ছা, যদি দেখা গেল যে তার সেই বাচ্চাটার দাদা দাদি আছে, তারা বলছে এই অনেকেরই কথা বলতে দেরি হয়, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। বাট আসলে প্যারেন্টসদের উচিত সেই সময় সেই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, আচ্ছা, যেটা আমরা বলি পেডিয়াট্রিক নিউরোমেডিসিন, শিশু নিউরোমেডিসিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। আচ্ছা, তারা তাদের মতো বেশ কিছু ডায়াগনোসিস আছে, সেটা করলে সঙ্গে সঙ্গে তারা জানাতে পারবে বাচ্চাটার মাঝে বা সন্তানটার মাঝে যে অটিজমের কিছু লক্ষণ দেখা গেছে। ওকে, অ্যাজ এ প্যারেন্টস আমাদের কম্পেয়ারনেসে যেতে হবে। যেমন একজনের একটা ফুটফুটে ছোট্ট ছেলে আছে, বয়স মেবি 1.5 বছর, তার কোনো রিলেটিভ আরেকজনেরও সন্তান থাকতে পারে, সে তার মুভমেন্টও তার চোখে পড়তে পারে, হতে পারে তার বোনের সন্তান, হতে পারে তার ক্লোজ রিলেটিভ, বা ওই বাচ্চাটা ঠিক যা করছে আমার বাচ্চাটা তা করতেছে না। আমি আমার সন্তানকে যদি কোনো একটা কিছু বলি সে খেয়াল করে শুনছে না, অথবা আমার বাচ্চাটা খুব বেশি রাগ দেখাচ্ছে, যেটাকে আমরা বলি এটা হাইপার অ্যাক্টিভিটিস, বা যেটা খুব উত্তেজিত থাকছে সব সময়, জেদ করলে সে কোনোভাবেই থামানো যাচ্ছে না। দ্যাট ইজ দ্য টাইম, ইট ইজ দ্য ফার্স্ট অবজারভেশন। প্যারেন্টস হিসাবে তাকে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া টু গেট ইট দ্য আপনি ফাইনাল একটা কথা রেজাল্ট। বললেন যে প্যারেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সিমটম আছে, কিন্তু তারা ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বিশেষজ্ঞের কাছে গিয়ে মতামত নেওয়া, সেই জায়গাটা ওনারা করছেন না। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন, কি কারণে এটা হয়? এটার মূল কারণ হচ্ছে আমাদের সামাজিক অবস্থান। একটু ভেঙে যদি বলেন বিষয়টা। আমাদের খুব প্রাচীন একটা প্রবাদ আছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা নিজেরা হয় কি মনে করি এটা তেমন কিছু না, এটা চিন্তার বিষয় না। 2 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার। অনেক প্যারেন্টস মনে করে যে আমি একজন বিশেষজ্ঞের কাছে যাব, সাধারণত এটা পেডিয়াট্রিক নিউরোমেডিসিন এবং সাইকোলজিস্ট, দে আর দ্য পারফেক্ট গাইজ, যারা এটাকে আইডেন্টিফাই করবে, তারা বিশ্লেষণ করবে বিহেভিয়ারাল অ্যাটিটিউড দেখে যে সব তো ঠিকই আছে, কথাই তো বলতেছে না, ঠিক মতো একটু রিয়েক্ট করছে না, বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে। সো তারা তখন করলো কি, এটাকে হয় নেগলিজেন্সি মানে অবহেলা করলো, অথবা ফিনান্সিয়াল ব্যাপারটাকে একটু প্রায়োরিটি দিল। ডাক্তারের কাছে গেলে ভিজিট দিতে হবে, আমাকে কিছু টেস্ট করতে হবে, একটু দেখি আরো কয়েকদিন যাক, মেবি দিস টাইম উইল মেক হিম অল রাইট। এই যে একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলে, এই কারণে আসলে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা তারা নিতে পারে না। আমার অভিজ্ঞতা যেমন আরও একটা জিনিসকেও দেখে যে সামাজিক অপবাদ, এই জায়গাটি আপনি কীরকমভাবে এক্সপিরিয়েন্স করেছেন? আসলে আমাদের দেশের যেই প্যারেন্টসরা তার সন্তানের মাঝে অটিজম আছে বা অটিজমে আক্রান্ত সন্তানদের প্যারেন্টসরা সামাজিকভাবে এখনো অনেক অনেক বেশি বঞ্চিত, অবহেলিত এবং বিদ্রূপের শিকার হচ্ছে। একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে সেই জায়গাটা শুনি, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আসলে এই সামাজিক অপবাদ থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কথা বলি বিরতির পর। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার কথা হবে। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মনোজগতের সংকট, অটিজম ও সামাজিক চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে স্কোয়াড্রন লিডার শামস জামানের সাথে। যেখানটাতে আমরা ছিলাম যে সামাজিক অপবাদ, যাদেরই একজন অটিজমের বাচ্চা আছে বাসায়, তারা হয়তো বুঝতে পারছে কিংবা পারছে না, কোনো একটা অসুবিধা দেখছে তাদের বাচ্চার মধ্যে। তো
তো এই যে সেই সমস্যাটিকে নিয়ে কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া, সেখানটিতে তারা খুব ভেতর থেকে রেজিস্ট্যান্ট ফিল করতে থাকে। তার একটা বড় কারণ হচ্ছে মানুষ কি মনে করবে তার বাচ্চাটিকে, সেটি নিয়ে আসলে আপনি বলছিলেন। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের দেশে। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি আর কোথাও নেই। প্রথমত ধরেন আমার একটা বাচ্চা আছে যে অটিজমে আক্রান্ত। সে তো অন্য 10টা বাচ্চার মতো হবে না, সে অবশ্যই ব্যতিক্রম। তার মানসিক বিকাশটা খুব ডিলেইড, সে তার আচরণে তা প্রকাশ পায়। একজন প্যারেন্টস কি করলো, প্রথমেই তাকে বাইরে নিয়ে যাওয়াটা ভয় পাওয়া শুরু করলো। সে ফিল করলো মেবি কারো কারো ক্ষেত্রে যে এটা প্রবলেম উইথ দ্য মাদার, মায়ের সমস্যা, এই জন্য সন্তান এইভাবে জন্ম নিয়েছে। এটা আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষ, তারপর যারা অশিক্ষিত, তাদের সবার মাঝে একটা খুব ভ্রান্ত ধারণা আছে যে মায়েরা এটার জন্য দায়ী, দোষারোপ করা। যদিও মেডিকেল সায়েন্স কখনোই বলছে না যে এটার জন্য মা বা বাবা কারো জেনেটিক্স দায়ী, কিন্তু এটা মানুষ জানে না বা তাদের অজ্ঞানতা একটা কারণ হতে পারে। এরপর আসা যাক, যেহেতু সামাজিকভাবে সে নিয়ে যাচ্ছে না, এক ধরনের শেকিনেসও ফিল করে যে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। মূলত অটিজমের যে পরিপূর্ণভাবে একটা সলিউশন অনেক সময় থাকে না, বাট ম্যানেজেবল। যে বাচ্চাটার বিহেভিয়ার ডিলে আছে বা হাইপার অ্যাক্টিভিটিস আছে, তাকে আস্তে আস্তে ম্যানেজেবল কন্ডিশনে নিয়ে আসা যায়, কিন্তু ইটস এ লং টার্ম ট্রিটমেন্ট। লম্বা সময় চিকিৎসা নেওয়াটা অনেক প্যারেন্টসদের জন্য একটা টাফ হয়ে যায়। টাইম ম্যানেজমেন্ট, তাকে প্রথমেই ডাক্তার দেখাতে হচ্ছে, সাইকোলজিস্টের পরামর্শ নিতে হচ্ছে, তার জন্য অনেক ধরনের থেরাপিউটিক ট্রিটমেন্টে এগোতে হচ্ছে, লাইক অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, ক্ষেত্র বিশেষে ফিজিওথেরাপি। এই লং টাইম এবং লং টার্ম ট্রিটমেন্টটা খুব কম প্যারেন্টসের জন্যই সম্ভব হয়। এছাড়াও আমাদের সমাজ ব্যবস্থা, একটা রেস্টুরেন্টে গেল, তার বিহেভিয়ার পাশের একজন মানুষ বিরক্ত হলো এবং সে হয়তো বা আরেকজনকে বলল যে দেখো ওই বাচ্চাটা জানি কেমন। প্যারেন্টসের জন্য এটা অবশ্যই অনেক কষ্টের ব্যাপার। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানকে সবাই শুধু প্রশংসা করুক, এটা হচ্ছে আমাদের একটা মাইন্ড সেট আপ। সো এদিক দিয়েও সে এক ধরনের শেকিনেস কাজ করে। আলটিমেটলি তখন চিন্তা করে যে আমার সন্তানকে হয় কোথাও আটকে রাখি, অথবা তারা যদি খুব সামর্থ্যবান হয় এমন কোনো একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট খোঁজে যেখানে তার সন্তান রেসিডেন্সিয়াল ফেসিলিটি পাবে, সব কিছু লোকজন করবে, অ্যাটলিস্ট উনি সামাজিক এই স্টিগমা থেকে বের হতে পারবেন। আর যদি নিম্নবিত্ত হয়, হয় বাসায় বন্দি, নাহলে ভিক্ষাবৃত্তি, যে ও তো কোনো কাজে আসবে না। একদিক থেকে এই বাচ্চাটিকে নিয়ে প্যারেন্টরাও একটু লজ্জিতই বোধ করেন, তাই না? জি, এবং তাদেরও সাইকোলজিক্যাল অনেক ধরনের একটা ব্যাড ইমপ্যাক্ট পড়ে। ডেফিনেটলি একটি সন্তানকে তারা তো অনেক স্বপ্ন নিয়ে তারপর পৃথিবীতে এনেছেন, সেই বাচ্চাটিকে নিয়ে যখন তারা প্রাউড ফিল করতে চাচ্ছেন, সেই সময়টাতে আসলে তারা দেখছেন যে দে আর নট প্রাউড অফ দেয়ার চাইল্ড, বরং তারা অ্যাশেমড ফিল করছেন। এটা প্রচন্ড কষ্টের। এখানে কিন্তু আরেকটা দারুণ অবজারভেশন আছে। এখানে অবজারভেশন কি, প্যারেন্টসরা সাইকোলজিক্যালি ইফেক্টেড হয়। সন্তান অসুস্থ, তাকে আমরা একটা লং টার্ম চিকিৎসায় যাব, কিন্তু এই যে ব্যাপারটা মেনে নেওয়া ম্যাক্সিমাম প্যারেন্টস পারে না। তাদেরও দরকার সাইকোলজিক্যাল কনসালটেন্সি, সাইকোলজিক্যাল কাউন্সিলিং। কিন্তু সে সন্তানকে নিয়ে সামনে এগোবে নাকি তাকে আগে আপনি সুস্থ করবেন? এবং খুব গতানুগতিকভাবেই বাবা মায়েরা নিজেদের হেলথের আসলে খেয়াল করেন না, তারা সন্তানকেই যেহেতু বেশি ফোকাস করেন, নিজের মানসিক অবস্থা এবং শারীরিকভাবেও আসলে তারা তাদের বেশ ভঙ্গুর অবস্থা হয়ে যায়, তারা সেখানেও নাজুক অবস্থায় থাকেন, শারীরিক খেয়ালও তারা করেন না। জি, এবং করা সম্ভব না। কেন? ধরুন আমার বাচ্চাটা অটিজমে আক্রান্ত, তার কিছু না কিছু মেন্টাল বিহেভিয়ারে কিছুটা প্রবলেম আমরা সবসময় পাবো। দেখা গেছে যে বাচ্চাটা বারবার রাত্রি ঘুম থেকে উঠে যাচ্ছে, উঠে খুব রাগ দেখাচ্ছে। সো প্যারেন্টস তো সেই টাইমটা রেস্ট নেওয়ার কথা, রেস্টও নিতে পারছে না। সকাল দিকে দেখা গেল তার অ্যাক্টিভিটিসটা অন্য বাচ্চাদের মতো না যে নিজের মতো করে ফ্রেশ হবে, নিজেকে গুছিয়ে নিবে, স্কুলে যাবে। সো সেক্ষেত্রেও প্যারেন্টসকে তার সময় দিতে হচ্ছে। এমন আছে অনেক মা ঠিকমতো রান্না বান্নাও করতে পারছে না তার এই শিশুটাকে দেখভাল করার জন্য। সো তার শারীরিক মানসিক দুদিকেই তার উপর অনেক বেশি স্ট্রেস আসে, চাপ পড়ে যায়। আপনার কথা মতো যেটা আপনি যেটা বললেন যে তারা আসলে সময়ই পায় না নিজেদের যত্ন নেওয়ার,
যেখানে নিজেদের যত্ন নেওয়া ভীষণভাবে দরকার, কারণ এই বাচ্চাটির সার্বক্ষণিক সাহায্য লাগবে। বাবা মা যদি নিজেরা সুস্থ না থাকতে পারেন তাহলে এই সার্বক্ষণিক সাহায্যটা তাদের পক্ষে দেওয়াটা কঠিন। তো আপনি সাজেস্ট করছেন যাতে বাবা মা যারা আছেন তারা যেন নিজেরা তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন, শারীরিক স্বাস্থ্যের যত্ন নেন, প্রয়োজনে তারাও যাতে বিশেষজ্ঞকে ভিজিট করেন। অবশ্যই অবশ্যই তাদেরকে বিশেষজ্ঞের সাথে কাউন্সিলিংয়ে যেতেই হবে। প্রথম হচ্ছে নিজেকে সুস্থ করা। আচ্ছা, আমি যদি নিজেকে বলিষ্ঠভাবে মানসিকভাবে সবল হতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য কাউন্সিলর অথবা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিক ডক্টর, তারপরে আমি কিন্তু খুব সহজে আমার সন্তানকে হ্যান্ডেল করতে পারবো, তাকে একটা নতুন পথ দেখাতে পারবো, আলোর পথ দেখাতে পারবো, তাকেও নিয়ে আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর আমি নিজেই যদি মানসিকভাবে ভেঙে পড়ি, আমারই যদি সাইকোলজিক্যাল প্রবলেমটা আমাকে করে করে খায়, সো আমার পক্ষে তো সেই সন্তানকে নিয়ে ফাইট করা সম্ভব না। চমৎকার বলেছেন। এবং এখান থেকে আমরা আসলে এই প্ল্যাটফর্ম থেকে এই বাবা মায়েদের জন্য অত্যন্ত সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের জন্য আমাদের অনুরোধ যে তারা যেন নিজেরাও তাদের শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের যত্ন নেন এবং তারা বিশেষজ্ঞের সাহায্য নেন, সেটা খুব জরুরি। আপনি সেভাবেই বললেন। একটু অটিজমে যদি আসি, এই যে এটা তো যে একটা বিকাশমূলক একটি অসুবিধা এবং এটার আবার মাইল্ড মডারেট সিভিয়ার এরকম কিছু ব্যাপারও আছে। তো আপনি যেরকম বললেন যে হেল্প নিয়ে তারপর অটিজমে যারা আক্রান্ত তারা একটা ভালো জীবনযাপন করতে পারে, এটা কি যাদের ক্ষেত্রে সিভিয়ার অটিজম আছে তাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য এবং কতটা আসলে সম্ভব, কত পার্সেন্ট এটা ম্যানেজেবল, একটু যদি বিস্তারিত বলেন। বেসিক্যালি অটিজম যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে আসলে বিজ্ঞান এখনো অনেক পিছিয়ে আছে। খুব স্পেসিফিকভাবে এটার কারণটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। ধারণা করা হয় জেনেটিক্যাল রিজন অথবা জন্মগত ত্রুটি, অনেক কারণ হতে পারে, বাট স্পেসিফিক কারণটা কিন্তু এখন পর্যন্ত কোথাও রিসার্চ আকারে পাওয়া যায়নি। যে পর্যন্ত আপনি সঠিক কারণটা না পাবেন সেটা সমাধানটা আপনার জন্য আরো কঠিন ব্যাপার হয়ে যাবে। তবে নর্মালি মাইল্ড এবং মডারেট যারা আছে তাদেরকে ম্যানেজেবল। যেমন একটা বাচ্চার রিপিটেড বিহেভিয়ার, সে কন্টিনিউয়াসলি অকুপেশনাল থেরাপির পর দেখা গেলো তার বিহেভিয়ার অনেক কুল। একটা বাচ্চা কোনো কথা শোনে না মনোযোগ দিয়ে, কারো কথা মানে না, সবসময় রাগ দেখাচ্ছে, যেটাকে আমরা বলি হাইপার অ্যাক্টিভিটিস, সেটাও রেগুলার মানে থেরাপিউটিক ট্রিটমেন্ট এবং সাইকোলজিস্টের আন্ডারে থাকার পর এটাও অনেক বেশি রিকভারেবল। সো মাইল্ড এবং মডারেট যে প্রবলেমগুলি এটা ইজিলি ম্যানেজেবল। যদি আমরা বলি বিকাশজনিত সমস্যা, মানে যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার কথা সাইকোলজিক্যালি একটু পিছিয়ে থাকবে, তাদের জন্য হচ্ছে স্পেশাল এডুকেশন। তারা একবারে পিছিয়ে থাকবে না, তারাও কিন্তু অন্য সন্তানদের মতো এগিয়ে যেতে পারবে, শুধুমাত্র একটু টাইম গ্যাপ থাকবে। যেমন একটা বাচ্চার বয়স হচ্ছে 12 বছর, কোন ক্লাসে পড়ার কথা? ক্লাস 4 বা 5-এ। যার একটু ডিসেবিলিটি আছে, মেন্টাল ডেভেলপমেন্টাল, সে হয়তো ওই টাইমে ক্লাস 2 এর সিলেবাসটা কপ আপ করতে পারবে, কারণ সে তো স্লো লার্নার। কিন্তু একবারই সে কপ আপ করতে পারবে না বা একবারই চলতে পারবে না তা নয়, বাট ম্যানেজেবল। এই ক্ষেত্রে প্যারেন্টস এবং সোসাইটি শুধু তার দিকে একটু পজিটিভ থাকলেই হবে, আর কিছু না। কখন থেকে ইন্টারভেনশনটা শুরু হওয়া প্রয়োজন? সাধারণত ইন্টারভেনশনটা প্রয়োজন অনেক আগ থেকে, মানে 6 মাস বা 8 মাসে আমরা বুঝতে পারি, একজন ডক্টর ডায়াগনোসিস করতে পারে এবং বলতে পারে হোয়াট ইজ দ্য প্রবলেম। তো তখন থেকে ইন্টারভেনশনটা দরকার। মেবি 2 years to 12 years, ইটস এ ভেরি রিজনেবল টাইম ফর দ্য ডেভেলপমেন্ট। ওকে, মানে বলতে চাচ্ছেন যে 2 বছরের মধ্যে থেকে এই ইন্টারভেনশনটা দেওয়া সম্ভব। এই ইন্টারভেনশন দেওয়ার জন্য, মানে 2 বছরের বাচ্চা তো অনেক ছোট, তো অত ছোট বাচ্চাকে ইন্টারভেনশনটা কিভাবে করা হয়? বেসিক্যালি একজন 2 বছরের বাচ্চা, তার সেন্সিটিভিটি প্রবলেম। যেমন আমরা কি করি, আমরা যখন হাত দিয়ে স্পর্শ করি আমরা অনেক কিছু ফিল করি, আমরা কানে শুনি, দেখা গেছে সে কোনো শব্দ ঠিকমতো শুনতে পাচ্ছে না, সে কথা বলতে পারছে না, স্পিচ ডিলে বা যেটাকে আমরা বলি স্পিচ প্রবলেম। সো আমরা যখন আইডেন্টিফাই করছি, আমরা তখনই কিন্তু স্পিচটাকে আবার তাকে সুন্দর করে কথা বলানোর জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হতে পারি। তখন আমরা একাডেমিতে যেতে পারছি না বা এডুকেশন সাইডে যেতে পারছি না, বাট তার স্পিচটাকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারছি।
আচ্ছা, এটা মানে এই যত 2 বছরের বাচ্চাকে ইনস্টিটিউশনে নিয়ে এসে তারপরে এটা করা সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আমরা আবার আবার একটু বিস্তারিত এখানে শুনতে চাই। জি। প্রিয় দর্শক, আবার বিরতি নেব আমরা, সঙ্গেই থাকবেন আশা করছি। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে স্কোয়াড্রন লিডার শামস জামানের সাথে মনোজগতের সংকট, অটিজম ও সামাজিক চ্যালেঞ্জ এই বিষয়ের উপরে। কোন বয়সের বাচ্চা থেকে আসলে ইন্টারভেনশন শুরু হয় অটিজমের জন্য? আপনি বলছিলেন যে 2 বছর বয়স থেকেই দেওয়া সম্ভব, এবং একটা জায়গায় আপনি বললেনও যে স্পিচের ক্ষেত্রে যদি হয় তখন থেকেই তাকে স্পিচ থেরাপিস্ট দিয়ে তারপরে ইন্টারভেনশন করা সম্ভব। আমি আরেকটু অর্গানাইজলি আসলে শুনতে চাচ্ছি যে এই ইন্টারভেনশনটা ঠিক কীভাবে দেওয়া হতে পারে। আপনি শুরুতে একবার বলেছেন যে অনেক জনের হেল্প নিয়ে, আমাদেরকে যদি আরেকটু ডিটেইলে সিস্টেম্যাটিক ইয়েতে বলেন যে এই ইন্টারভেনশন প্রসেসটা অ্যাকচুয়ালি কীরকমভাবে হওয়া প্রয়োজন এবং বাংলাদেশে কীরকমভাবে হয়। বেসিক্যালি প্রথমে হচ্ছে ডক্টর। আচ্ছা, আমি যখন আমার সন্তানের মাঝে যেটা হওয়া স্বাভাবিক বা কোনো রকম অস্বাভাবিকতা চোখে পড়বে, প্রথমে আমি একজন ডাক্তারের শরণাপন্ন হব। ইট ইজ প্রেফারেবল দ্য পেডিয়াট্রিক নিউরোমেডিসিন এবং সাইকোলজিস্ট। তারা বিহেভিয়ার যে অ্যানালাইসিস করবে, আর পেডিয়াট্রিক মেডিসিনে যিনি আছেন উনি তাকে ডায়াগনোসিস করবেন। আচ্ছা, দেন ইট ইজ দ্য ফার্স্ট টাইম দে ক্যান ডিক্লেয়ার যে আপনার সন্তান অটিজমে আক্রান্ত, সে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, তার মোটর জয়েন্ট বা ফিজিক্যাল কিছু প্রবলেম আছে, তার বিহেভিয়ারাল এই প্রবলেম আছে। ইট উইল বি এ চার্ট যে আসলে তার মাঝে কী কী জিনিস মানে অস্বাভাবিকতা পাওয়া গেছে। আচ্ছা, এবার ডক্টর সাজেশন করবে স্পিচের জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে থেরাপি সেশন নেওয়া। যদি সেই সাথে তার মুভমেন্টে বা বিহেভিয়ার প্রবলেম থাকে, যেমন সে ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না, যে হাতটা যেভাবে নড়ানো দরকার সেভাবে সে নড়াতে পারছে না, তার এই টাইমে একটু একটু করে হাঁটতে পারার কথা, বাট সে নর্মালি হাঁটতে পারছে না, সে যখন হাঁটতে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি পড়ে যাচ্ছে, দ্যাট মিনস তার অন্যান্য কিছু জায়গায়ও কিছু না কিছু সমস্যা দেখা গেছে, তখন সেই ডক্টর তাকে অকুপেশনাল থেরাপিস্টের থেরাপি নিতে বলবে। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে যদি প্রয়োজন ফিল করে যে মোটর জয়েন্ট প্রবলেম বা অন্য কোথাও সমস্যা আছে, তাহলে ফিজিওথেরাপি। What is the difference between occupational and physiotherapy? ফিজিওথেরাপিটা হচ্ছে মাসেল ফাংশন নিয়ে কাজ করবে, আচ্ছা, আর অকুপেশনাল থেরাপিটা হচ্ছে তাকে যে কোনো একটা কাজ বুঝতে সাহায্য করা এবং সেই অর্ডারটা এক্সিকিউট করতে তাকে তৈরি করে দিবে। একটু উদাহরণ দিয়ে বলা যায়? যেমন আমি কোনো কারণে আমার এই হাতটা নাড়াতে পারছি না, আচ্ছা, আমার শোল্ডার এই জায়গাটা ফ্রোজেন হয়ে গেছে, কোনো কারণে স্টাক আপ হয়ে গেছে, ফিজিওথেরাপি আমার এই হাতটা যাতে মুভ করতে পারি, ফিজিওথেরাপি উইল ডু। আচ্ছা, কিন্তু আমি সাইকোলজিক্যাল কারণে আমি এটা নাড়াচ্ছি না, ওকে, কোনো কারণে আমি আসলেই ফিল করছি যে এটা আমার নাড়ানোই উচিত না, ওকে, আমি মানসিকভাবে কোথাও না কোথাও একটা জায়গায় আটকা পড়ে গেছি, আমার টোটাল মাসেল ফাংশন এভরিথিং অল আর ওকে, কিন্তু আমার ব্রেন বলছে হাতটা এইভাবে রাখো। ওকে, সো অকুপেশনাল থেরাপিস্ট, আচ্ছা, তাদের অনেকগুলি টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে এই যে সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল যে এই প্রবলেমটা তারা এটাকে থেরাপির মাধ্যমে রিকভার করতে পারে, এবং ইটস নট এ টাফ থিং, খুব সহজে এই জিনিসটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সাকসেস রেশিও কম নয়। চমৎকার। ও কত বছর পর্যন্ত এই থেরাপি কন্টিনিউ করা যায়? বেসিক্যালি মাইল্ড অ্যান্ড মডারেট প্রবলেম 6 মাস থেকে 1 বছরের ভিতর অনেক রিকভার হয়, অনেক। মোটামুটি সোসাইটিতে চলার জন্য যে ঠিকমতো হাঁটতে পারতো না সুন্দর হাঁটতে পারছে, যে কথা বলতে পারতো না সে খুব দারুণভাবে কথা বলতে পারছে। মাইল্ড অ্যান্ড মডারেট প্রবলেম 6 মাস থেকে 1 বছরের ভিতর সোসাইটিতে ম্যানেজ করা যায় মিশার জন্য। আচ্ছা, আর সিভিয়ারের ক্ষেত্রে? সিভিয়ারটা আসলে ডিপেন্ড করে, বাট ইটস ট্রুলি টাফ, মেবি 2 ইয়ার্স 5 ইয়ার্স, ইটস এ লং টার্ম প্ল্যানিংয়ে যেতে হয়। ওকে, সো এই যে অটিজমে যারা আক্রান্ত থাকেন তারা কি মেইন স্ট্রিমে মানে পড়াশোনা বলেন সেই সব কিছুর সাথে কি তারা আসলে পারে? না, তাদের জন্য আলাদা করতে, তাদের জন্য আলাদা এডুকেশন দরকার, কারণ তারা অন্য 10টা বাচ্চার মতো একই রকম ভাবে আসলেই চলতে পারবে না। ওকে, এই কারণেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ স্কুল দরকার। তো এই বিশেষ স্কুল বা বিশেষ এডুকেশন সেটা
কোন লেভেল পর্যন্ত আসলে আমাদের এখানে অ্যাভেলেবল আছে? আমাদের এখানে অ্যাট প্রেজেন্ট আমাদের লেভেল 12 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ওকে। আর এটা খুবই সংখ্যায় কম। আচ্ছা, একটু প্রাসঙ্গিকভাবে একটু জেনে নিতে চাই যে কোথায় আসলে এই সাহায্যগুলো পাওয়া যায়। বেসিক্যালি আমাদের দেশে এই ফিল্ডে কাজ করা হচ্ছে অনেক অল্প। যেমন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের দ্বারা পরিচালিত প্রয়াস, একটা বিশেষ চাহিদা সম্পূর্ণের জন্য একটা বিশেষ স্কুল, অল ফেসিলিটি সহ ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে এই এস্টাবলিশমেন্টটা আছে। আচ্ছা। আর কিছু বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা এই ফিল্ডে কাজ করছে, বাট সংখ্যাটা অত্যন্ত নগণ্য। আমাদের এখানে যে পরিমাণ অটিজমে আক্রান্ত শিশু আছে, আর যদি আমরা তাদের জন্য ফেসিলিটির কথা ভাবি তাহলে বলবো যে ইট ইজ নট উইন টু উইন, অনেক পিছিয়ে আছে। সরকারি কি আর কোথাও কোনো সুযোগ আছে? একটা আছে সম্ভবত বিএসএমএমইউর সাথে একটা অটিজম সেন্টার আছে, সেখানে যাওয়া সম্ভব। আর কোথাও হেল্প পাওয়ার একটু যদি আমরা আলোচনা করতে পারি তাহলে হয়তো দর্শকরাও এই প্ল্যাটফর্মের থ্রুতেই জেনে যেতে পারলেন যে কোথায় কোথায় যাওয়া যাবে। সরকারিভাবে বেসিক্যালি থেরাপিউটিক ট্রিটমেন্টের জন্য ম্যাক্সিমাম আমাদের 64 ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা জেলাতে কিন্তু একটা করে প্রতিষ্ঠান আছে সমাজ কল্যাণ পরিষদের আন্ডারে, যেখানে আমাদের প্যারেন্টসরা খুব অল্প খরচে সেখানে গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারবে। অনেকগুলি স্কুল আছে যেটা ব্যক্তিগত বা বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে করা, সরকার সেগুলিকে অনুমোদন দিয়েছে। অনেক ডিস্ট্রিক্টে আছে, ঢাকা শহরে বেশ কিছু আছে, কিন্তু খুবই অল্প। আচ্ছা, আপনি দু একটা নামও বলতে চাইলে আমাদের জন্য হয়তো ভালোই সুবিধাই হবে। এই মোমেন্টে সুইস বাংলাদেশ তাদের বেশ কিছু স্কুল কারিকুলাম আছে। আমাদের যে প্রতিষ্ঠান আলোকিত পথ, আমাদের একটা স্কুল সিস্টেম আছে যেখানে অটিজমে আক্রান্ত বাচ্চারা লেখাপড়া করতে পারছে। আরো অনেকেই আছে, সবার নামটা ঠিক এই মোমেন্টে মনে পড়ছে না। আলোকিত পথে আপনারা কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত সাপোর্ট দিচ্ছেন? আমরা সাধারণত 6 থেকে এডুকেশনটা হচ্ছে 12 বছর বয়স পর্যন্ত তাদের এডুকেশনটা আমরা চালমান রাখছি, এবং ট্রিটমেন্ট হচ্ছে 2 বছর থেকে 12 বছর পর্যন্ত শিশুদের জন্য। 2 থেকে 12 বছর। তো 12 বছরের পরের শিশুরা মানে তাদের জন্য সাপোর্ট মানে কিভাবে আপনারা তৈরি করেন যে 12 বছরের পরে ওরা আসলে কি করবে? বেসিক্যালি এই ব্যাপারটা বলতে গেলে আমরা 6 বছর হয়ে গেছে আমরা দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিস্টিক বাচ্চাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আচ্ছা, আমরা যখন শুরু করি আমাদের এখানে ম্যাক্সিমাম শিশুই পেয়েছে 2 থেকে 3 বছরের, মানে যারা অনেক ছোট। আচ্ছা, যেহেতু আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেই, আমাদের কোনো কমার্শিয়াল কোনো রকম ইন্টেনশন নেই যে এখান থেকে আমরা বেনিফিটেড হব, সো আমাদের রিকভারি সাকসেস রেশিও ইজ ভেরি হাই। আচ্ছা, সো যখন তারা সুস্থতার দিকে মানে এগুলো তারা সমাজে চলতে পারছে, দেন উই ফিল দ্যাট যে তাদেরকে তো শুধু চিকিৎসা দিলে হবে না, উই শুড গো ফর দ্য এডুকেশন। যদি তাদেরকে আমরা সমাজে মিশাতে চাই, আমরা যদি তাদেরকে সমাজে চাই যে সবার সাথে চলবে ফিরবে, তারা বার্ডেন হবে না, তারা অভিশাপ হয়ে থাকবে না, দে উইল ডু সামথিং, দেন উই হ্যাভ টু গো ফর দ্য এডুকেশন। সো গত বছর আমরা আমাদের স্কুলিং কার্যক্রম চালু করি, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। যেই অটিস্টিক বাচ্চাদেরকে আমরা সুস্থ করতে পেরেছি, মোটামুটিভাবে সমাজে চলতে ফিরতে পারবে, তাদেরকে আমরা এডুকেশন দিচ্ছি। মূলত আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রথমেই সুস্থতা, তারপর শিক্ষা, তারপর তারা কাজের জন্য উপযুক্ত হবে। শুধু তাই না, তারা কিন্তু অনেক দরিদ্র পরিবারের সন্তান, তাদের কারো মা হচ্ছে বাসা বাড়িতে কাজ করেন, কারো বাবা রিক্সা চালায়, কারো বাবা হচ্ছে সবজি বিক্রেতা। আমরা সেই পরিবারদেরকে রেশন সামগ্রী, খাদ্য সামগ্রী দিচ্ছি। যদি আমরা এই ফেসিলিটি না দেই, বাবা মা কি করবেন? সন্তান যে অবস্থায় থাকুক ভিক্ষাতে নামিয়ে দিবেন, বিকজ এই বাচ্চারা তো নন প্রোডাক্টিভ, ভবিষ্যতে বড় কিছু স্বপ্ন তো তার বাবা মা দেখতে পাচ্ছে না। সো নাও দ্য প্যারেন্টস বিকাম বাউন্ড যে আমার সন্তান চিকিৎসা পেয়ে সুস্থ হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় পাওয়া। এখন এডুকেশন পাচ্ছে, নর্মাল এডুকেশনের মতো না, অ্যাটলিস্ট চলার মতো, সে যেন হিসাব করে টাকা পয়সা লেনদেন করতে পারে, সে যেন ছোটখাটো যে কোনো জিনিস মানুষকে বোঝাতে পারে, সেই শিক্ষাটা তারা পাচ্ছে, যেন শিক্ষার পর তারা কারিগরি শিক্ষায় যেতে পারে। তাহলে কিন্তু তারা ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিসে চলে যেতে পারবে টোটালি সমাজে চলার জন্য। মানে এই শিশুরা একটু বড় হতে হতে কারিগরি শিক্ষাও শিখতে পারে? জি জি, অবশ্যই। আচ্ছা, একটু আমার আগ্রহ হচ্ছে জানার যে কি কি ধরনের কাজের সাথে এরা আসলে ভবিষ্যতে যুক্ত হতে পারে, সম্ভাবনা মানে কি কি ধরনের তৈরি হয়?
বেসিক্যালি এটা ডিপেন্ড করতেছে তার যে লক্ষণগুলি আছে অটিজমের তার উপর। অনেকের প্রবলেম ভেরি মাইল্ড, সে বুঝতে দেরি করছে, তো সে সব কাজই করতে পারবে অন্য 10টা বাচ্চার মতো। আচ্ছা, শুধু আপনি তার কাছ থেকে এক্সপেকটেশনটা কমিয়ে নেবেন, যে সে একটু কম বুঝবে, তাকে বারবার বোঝাতে হবে, তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, একটু লম্বা সময় ধরে সে কাজ করতে পারবে। আরেকজন সন্তান দেখা গেল সে চলাফেরা মুভমেন্টে তার কোথাও কোথাও প্রবলেম হচ্ছে, সে অনেক কাজই করতে পারবে। সো কারিগরি শিক্ষাতে এবং অনেক কাজ আছে যেটা তারা অবভিয়াসলি দে ক্যান ডু। আচ্ছা, কারিগরি বিভিন্ন ক্ষেত্রে মেইন স্ট্রিমের কোনো কাজের সঙ্গে কি তারা আসতে পারে? অবশ্যই, অনেকেই ইলেকট্রিক্যাল ওয়্যারে কাজ করতেছে, তার প্রবলেমটা খুব কম। অনেকে হস্তশিল্পে কাজ করতেছে, অনেকে আছে পেইন্টিং এবং কালারিং করা, আমরা যে বাসা বাড়িতে রং করি সেই রঙের কাজও করতেছে। মানে কারিগরি 90% কাজই তারা করতে পারবে, শুধুমাত্র আমরা যদি তাদেরকে চলার জন্য উপযুক্ত করতে পারি। যেটা আমি বললাম যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রথমে সুস্থ করছি, তারপর অক্ষর জ্ঞান এবং সমাজে চলার জন্য যেটুকু শিক্ষা দরকার সেটা দিচ্ছি, দেন দে ক্যান গো ফর দ্য ভোকেশনাল ট্রেনিং অর কারিগরি শিক্ষা। তারা সমাজে আর বার্ডেন হয়ে থাকবে না। চমৎকার। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা হবে। দর্শক, আবার একটা বিরতির সময় হয়ে এলো, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এসেছি বিরতি নিয়ে, আবারও প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে স্কোয়াড্রন লিডার শামস জামানের সাথে মনোজগতের সংকট, অটিজম ও সামাজিক চ্যালেঞ্জ এই বিষয়ের উপর। অটিজম অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং আপনি যেটা বললেন এটা সত্য যে কী কারণে এই রোগটি হয় তার উৎস আসলে এখনও গবেষণা করে বের করার কোনো সুযোগ হয়নি। এই গবেষণা চলছে, নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের জানার সুযোগ হবে। আমরা শুধু ততটুকুই করতে পারছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আমরা এই অসুখটিকে কিভাবে ম্যানেজমেন্ট করে এই মানুষগুলোকে আরেকটু প্রোডাক্টিভ করা যায়, তাদের জীবনটাকে আরেকটু সহজ করা যায়, সেইটুকু চেষ্টা এখন পর্যন্ত আমরা করে আসতে পেরেছি। গবেষণা আমাদেরকে অতটুকু সাহায্য করেছে অন্তত। তো এই জায়গাটিতে মানে এই পর্যায়ে আমি যেটা একটু জানতে চাই যে আর কি ধরনের সহায়তা এই মানুষদের জন্য করা প্রয়োজন, সেখানে সরকারি, বেসরকারি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এই সকল ক্ষেত্র দিক থেকে কি কি ধরনের উদ্যোগ থাকা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আসলে আমাদের সবারই অনেকটা দায়বদ্ধতা আছে। জি, যদি আমরা এই সমস্যা থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে চাই, নিজেদেরকে উঠিয়ে আনতে চাই, তাহলে প্রত্যেকটা লেভেলে অনেক 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 বেশি দায়বদ্ধতা। প্রথম হচ্ছে সরকার। আচ্ছা, আমাদের ডিজেবল বা প্রতিবন্ধী ভাতা হচ্ছে ১৫০০ টাকা, খুবই অল্প। ১৫০০ টাকা দিয়ে একটা সন্তান কিনে তার বাবা মা কি করতে পারবে? সো এই যে অ্যালাউন্স যেটা আছে, ইন কোর্স অফ টাইম এই অ্যালাউন্সটা অনেক বেশি বাড়ানো দরকার। পাশ্চাত্যের সাথে তুলনা করা উচিত না, বাট আমাদের স্বপ্ন থাকা উচিত আর একটু ব্রডার। বাইরের দেশে একটা পরিবারে ডিজেবল কোনো চাইল্ড থাকলে তার ভাতা হচ্ছে অলমোস্ট $1000। আচ্ছা, এতে তার বাবা মার পক্ষে এই সন্তানকে নিয়ে যে কোনো কিছু করা খুব সহজ হয়ে যায়। আর্থিক ফেসিলিটি কিন্তু একটা বিশাল বড় শক্তি। ডেফিনেটলি। সেকেন্ড হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হওয়া। আমাদের দেশে এই বিষয়ের খুব ভালো ডাক্তার, বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট অনেক 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 বেশি ঘাটতি। এটা প্রত্যেকটা সরকারি হসপিটালে এই বিষয়ক আলাদা আলাদা একটা সেল বা একটা কর্নার থাকতে হবে, যে কোনো ব্যক্তি তার বাচ্চা যদি ডিজেবল হয়, যার প্রতিবন্ধী কার্ড আছে, সে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়, দ্যাট চাইল্ড শুড বি ফেসিলিটেড। তাকে কোথাও কিউতে থাকতে হবে না, তাকে নিয়ে ভোগান্তি করতে হবে না, এবং হাইস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি পাওয়া। তার মানে সরকারি সাইড থেকে প্রথমে আমি যেটা বললাম অ্যালাউন্সেস শুড বি ইনক্রিজ, একটু গুড ফিগার যেন প্যারেন্টসদের জন্য একটু ইজি হয়ে যায়। তারা তো সামাজিক চাপে আছে, সেই সাথে আর্থিক চাপটা যদি তাদের একটু দূর হয়, দ্যাট উইল বি পারফেক্ট। তাতেও পুরোটা অবশ্যই হবে না, পুরোটা তো না, কিয়দংশও হয়তো হবে না, কিন্তু কিছু খানিকটাও যদি তারা করতে পারে। আপনি যেমন বললেন যে আপনাদের এখানে আলোকিত পথে যেরকম একদমই যারা খুব আন্ডার প্রিভিলেজ তাদের
সন্তানরা আসে, তো তারা তো নিজেদের লিভলিহুডই ঠিক করে আর্ন করতে পারছে না। বাচ্চার জন্য যে যতটুকু এফোর্ট দিতে হবে, যতটুকু ট্রিটমেন্টে খরচ হবে, সেটা তারা কোথা থেকে দেবেন? জি, তাই না? তো সেই জায়গাটিতে সরকারের আসলে ওই উদ্যোগটি নেওয়ার খুব প্রয়োজন। অবশ্যই, স্পেশালি অ্যালাউন্সেস অ্যান্ড ট্রিটমেন্ট, এই দুটো সরকারি সাইড থেকে খুব বেশি দরকার। এরপর দরকার ব্যক্তিগত উদ্যোগ। সাধারণত চ্যারিটি ফিল্ডে যারা কাজ করে, এনজিও বা নন প্রফিট প্রতিষ্ঠানগুলি, এই ফিল্ডে কেউ কাজ করতে চায় না, একবারে কাজ করতে চায় না। আচ্ছা, কারণটা কি বলে মনে হয়? কারণটা হচ্ছে, ধরেন আপনি অনেকগুলি মানে যে বাচ্চারা খুব নর্মাল, তাদের এডুকেশনটা করাচ্ছেন, সো আপনি একটা ফোকাস করতে পারছেন যে আমার এখানে অলমোস্ট 4000 সন্তানকে আমি শিক্ষা দিতে পারছি। সেখানে একজন এডুকেটর, 32 জন স্টুডেন্ট, ক্ষেত্র বিশেষে 60 স্টুডেন্ট ম্যানেজেবল। বাট অটিজমে আক্রান্ত সাধারণত 2টা বাচ্চাকে একজন এডুকেটর ম্যানেজ করে, তাহলে এটা অনেক বেশি কস্টলি। আমি যদি 1:4 ধরি, যে একজন এডুকেটর 4টা সন্তানকে লেখাপড়া করাবে, স্টিল ইট ইজ কস্টলি। যেখানে একজন এডুকেটর 32 জন শিশুকে পড়াতে পারছে বা 32 জন স্টুডেন্টকে এট এ টাইম খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছে, সেখানে একজন এডুকেটর 4 জন অটিজম আক্রান্ত সন্তানকে হ্যান্ডেল করতে পারছে না। সেই সাথে তার একজন অ্যাসিস্ট্যান্ট লাগছে, কেয়ার গিভার লাগছে, যে বাচ্চাটা পিপিটু করে ফেলতে পারে বা একটু অন্য ধরনের বিহেভিয়ার করতে পারে, তাকে একটু কুল ডাউন করতে হতে পারে। সো তার পাশাপাশি সাইকোলজিক্যাল ডক্টরের হেল্প নিতে হচ্ছে। সো এটা তো অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু একটা নন প্রফিট বা চ্যারিটি প্রতিষ্ঠান কি দেখাবে? সাকসেস। সো অন্য ফিল্ডে যারা কাজ করছে তারা বলতে পারছে উই আর সাকসেস, আমরা 4000 স্টুডেন্টকে শিক্ষার আওতায় আনতে পেরেছি। রেদার এই ফিল্ডে বলতে হবে যে আমি 200 মানুষকে বিগত 4 বছরে সুস্থ করতে পেরেছি। সো এখানে সাকসেস রেশিও কম, অথচ কষ্ট বেশি, চ্যালেঞ্জ বেশি। সো এই ফিল্ডে কেউ কাজ করতে চাচ্ছে না। বরঞ্চ এই ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রতি মানুষের সহানুভূতি হওয়া উচিত অনেক বেশি। এবং আরো অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে, তো আমরা শুধুমাত্র শহর লেভেলে বুঝতে পারতেছি যে এই বাচ্চাটা অটিজমে আক্রান্ত, তার চিকিৎসা দরকার। আপনি একটু রিমোট এরিয়াতে যান, চিকিৎসা তো দূরের কথা, তার রোগটাই ধরা পড়ছে না, অবহেলায় কাটছে তাদের জীবন, তাদের বাবা মাদের অবস্থা ভাবেন। সো প্রচুর অনেক অনেক প্রতিষ্ঠানকে ব্যক্তিগতভাবে কিংবা সরকারের অনুমোদন ক্রমে যে কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠান ফর্ম আপ হওয়া উচিত শুধুমাত্র এই ফিল্ড নিয়ে কাজ করার জন্য। অনেক মানে এটাকে ঠিক অন্য ডিসেবিলিটির সাথেও মেলালে চলবে না। অটিজমটা অটিজম, এটার জন্য একেবারে আলাদাই স্পেসিফিক ইনস্টিটিউট হওয়া, স্পেসিফিক মানে এনজিও হলে সেটাও স্পেসিফিক হলেই সবচেয়ে ভালো, এবং সেই সাথে লোকবল তৈরি করা। দেখেন আমাদের দেশে কিন্তু মানসিক চিকিৎসার জন্য লোকবলের অনেক ঘাটতি আছে। অটিজম চিকিৎসার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার, বিহেভিয়ারাল বা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস্ট, দেন অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সেই সংখ্যাও কিন্তু অনেক কম, অপ্রতুল। সো আমাদের দক্ষ বিশেষজ্ঞ জনবল তৈরি করতে হবে। সেখানেও কিন্তু সরকারি উদ্যোগটা অনেক বেশি প্রয়োজন। অবশ্যই চেষ্টা করলেই ব্যক্তিগত উদ্যোগে অনেকেই শিক্ষা গ্রহণ করতে পারে, প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, কিন্তু যখন সেটা সরকারিভাবে অ্যানাউন্স করা হয় তখন সেখানে অনেক মানুষ হতে পারে, কারণ এটার এই প্রশিক্ষণটাও বেশ এক্সপেন্সিভ। অবশ্যই, তাই না? এবং অপরচুনিটি খুব কম, কারণ প্রতিষ্ঠান খুবই কম, প্রতিষ্ঠানও কম। আমাদের সোসাইটিতে প্রত্যেকটা লেয়ারে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা সবাই সচেতন হই, এটার প্রবলেম না, এটার চ্যালেঞ্জ না, সহমর্মী হই যদি, সহমর্মী। জি, সবচেয়ে বড় কথা, যে বাচ্চাটিকে আমি আলাদাভাবে দেখছি, চোখে দেখতে পাচ্ছি, তার প্রতি যদি আমি সহমর্মী হই, তাহলেই আসলে আমার আর তাকে সমালোচনা করতে ইচ্ছা করবে না বা তার কোনো কটু মন্তব্য করতে ইচ্ছা করবে না, তার জায়গায় গিয়ে দাঁড়ানোর চেষ্টা করা। সোসাইটি সচেতন হলেই তাকে অ্যাকসেপ্ট করবে সবাই, এবং সে অ্যাকসেপ্টেড হলেই সে রিকভার করবে। অনেক ধন্যবাদ। আশা করি আজকের আয়োজন আমাদের দর্শকদের জন্য অনেক উপকার হয়েছে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং কর্তৃপক্ষ সবাইকে আমাদের বিশেষ বিশেষ শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।